গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন আশাপূর্ণা দেবীর বিখ্যাত গল্প প্রথম প্রতিশ্রুতি। আজ পঞ্চদশ পর্ব। সারদাকে বুঝতে পারেনি সত্য, নাগালি পায়নি সারদার। অবশ্যই সারদাই সর্বদা খাইয়েছে, মাখিয়েছে, যত্ন করেছে। সত্য ছেলেবেলায় যা যা খেতে ভালোবাসত সেগুলি মনে করে করে রেঁধে দিয়েছে। হেসে হেসে বলেছে, বুঝলি তুড়ু, তোর দাদামশাইয়ের সংসারে এহেন জিনিস মজুদ থাকতে তোর মার রুচি পছন্দ ছিল পুঁই মেটুলি ভাজা, শশা পাতার বড়া আর তেতো পুঁটির টক। কিন্তু সত্য যখন বলতে গিয়েছিল, যাই বলো বউ, খুব মহত্বটা দেখিয়েছ তুমি, নতুন বউ বলছিল তুমি এক প্রকার দেবী, তখন কেমন কঠিন হয়ে উঠেছিল সারদা। ভয়ানক তীক্ষ্ণ একটা হাসি হেসে বলেছিল, তোমার তো বুদ্ধিশুদ্ধি আছে ঠাকুরজি, পরের মুখে ঝাল খাচ্ছ কেন? বুদ্ধিশুদ্ধি যথেষ্ট পরিমাণ থাকা সত্ত্বেও কথাটার নিহিতার্থ ঠিক ধরতে পারেনি সত্য। আর সর্বদাই লক্ষ্য করেছে পুরনো অন্তরঙ্গতার দরজা কিছুতেই খুলতে রাজি নয় সারদা। আর বড়দা, তার সঙ্গে তো কথাই কইতে ইচ্ছে হয়নি সত্যর। বড়দা যে ওই গিন্নিবান্নি সারদার স্বামী, অত বড় দুটো ছেলের বাপ, তা যেন খেয়ালেই নেই বড়দার। যেন নতুন বউয়ের নতুন বর। তার কথা নিয়েই সত্যর সঙ্গে হাসি ঠাট্টা ফষ্টি নষ্টি। ছি, কারো সঙ্গেই যেন কথা কয়ে সুখ হয়নি। অবশ্যই বিদায়কালে সকলেই ব্যাকুলতা দেখিয়েছে, চোখের জল ফেলেছে, আবার কবে দেখা হবে বলে হা হুতাশ করেছে। কেউ কেউ ডাক ছেড়েও কেঁদেছে। কিন্তু সত্যর নিজেরই যেন ভেতরের শিকড় ছিঁড়ে গেছে। তাই নিজেও সে চোখের জল ফেললেও যে প্রাণ নিয়ে এসেছিল সেই প্রাণটা নিয়ে ফিরছে না। রামকালী তো চিরদিন সকলেরই দূরের মানুষ। শুধু দুঃসাহসী সত্যই পারত সেই দূরত্বের বর্ম ভাঙতে। কিন্তু সে দুঃসাহসিক আবদার সত্য নিজেই আর করতে পারেনি, সময়ও পায়নি। সর্বদা নবকুমারকেই কাছে কাছে রেখেছেন রামকালী, আর সত্যকে টেনেছে মেয়ে মহলে। তবে নবকুমারকে যে রামকালী ভালোবেসেছেন ওইটাই পরম তৃপ্তি। আসার সময় বাপকে প্রণাম করে স্বামীর উপস্থিতি ভুলে রুদ্ধকণ্ঠে বলে উঠেছিল, তুমি তোমার এই দুঃসাহসী আসপদ্দাওয়ালা মেয়েকে ক্ষমা করেছ বাবা, সেই সাহসেই বলছি। আমি তোমার এক সন্তান, যেন সময়কালে সেবা যত্নের অধিকার পাই। রামকালীর গলাটা কি একটু কেঁপে উঠেছিল? চারিদিকের হা হুতোষের শব্দে সেটা ধরতে পারেনি সত্য, শুধু কথাটাই শুনতে পেয়েছিল। মেয়ের মাথাটা ধরে একটু নাড়া দিয়ে বলে উঠেছিলেন, চিরকালের পাকা বুড়ি, বাবার জন্যে তো খুব সুব্যবস্থা দিচ্ছিস, সেবার পাত্র হবই বা কেন রে? এই কথার আর উত্তর দিতে পারেনি সত্য। সেই গভীর একটু স্নেহস্পর্শে ভেতর থেকে উথলে কান্না এসেছিল তার। কাঁদতে কাঁদতে আর কান্না চাপতে চাপতে পালকিতে উঠেছিল। পালকিতে উঠেও তাই কথা কইতে পারেনি অনেকক্ষণ। হঠাৎ এক সময় নবকুমার বলে উঠল, তোমার বাবা আমাদের এই তুচ্ছ জগতের মানুষ নয়। চকিত হয়ে স্বামীর দিকে তাকালো সত্য। বাতাস লেগে লেগে ততক্ষণে গালের জলের ধারাটা শুকিয়ে উঠেছে। চোখটা জল শুকিয়ে ভারী থমথমে হয়ে রয়েছে। নবকুমার আবার বলল, সেকালের রাজা রাজরাদের যেমন ভাব ছিল তেমনি ভাব। ভয়ও যত করে ভক্তিও তত আসে। এমন বাপ পাওয়া পরম পুণ্যি। সত্যর মুখের কাছে একবার আসে, তবু তো তুমি দেখছ ভাঙা রাসের ঠাকুর। আগের মানুষ যদি দেখতে। এখন মন ভেঙেছে, শরীর ভেঙেছে, কিন্তু এই বেদনা বিধুর চিত্তে অত কথা বলতে ইচ্ছে হয় না। শুধু আসতে বলে,
মা থাকতে তো দেখলে না, মাকেও দেখলে না, এই আক্ষেপটা রয়ে গেল। মনে মনে বলে, দেখো কেন আমি বাপের গরবে গরবিনী। কিন্তু তবু মেয়ে সন্তান, বাপের সে গরব শুধু মনের মধ্যে তুলে রাখবার। সে গৌরবে অধিকার নেই, ভোগের দাবি নেই। ছেড়ে চলে যেতে হয়েছে, ছেড়ে থাকতে হবে। সেই গৌরবের ছায়ায় বসে জীবনকে ধন্য করবার উপায় নেই, জীবনকে নিয়ন্ত্রণ করবার পথ নেই। ভগবান, কেন এই পোড়া সমাজ গড়েছিলে? সমাজের ব্যাপারে ভগবানকেই দোষ দেয় সত্য। তারপর বাইরের মৌন প্রকৃতির দিকে তাকিয়ে তাকিয়ে মনে মনে বলে, বিদেয় নিচ্ছি তোমাদের কাছে। হয়তোবা জন্মের শোধ, পা বাড়াচ্ছি অকুলের দিকে। এখন দেখি জিতে কি হারি। রামকালী চাটুর্যের মেয়ে, যদি হারেও তবু হার মানবে না। বারুইপুর ফিরে এসেই কলকাতায় যাওয়ার তোড়জোড়। যাত্রাকালে মা বাপ কেউই কথা বললেন না। ঠিক যাত্রাকালে তো বাড়ি থেকে বেরিয়েই গেলেন, যা কিছু করল শুধু। কিন্তু আশ্চর্য, নবকুমার যেন এই বিরাট লোকসানটাকে আর লোকসান বলে মনে করছে না। রামকালীকে দেখে এসে পর্যন্ত বাপ সম্পর্কে যে একটা উঁচু ধারণা তার জন্মেছে, তার সঙ্গে নীলাম্বরের এই মেয়েলি সংকীর্ণতা যেন বড় বেশি দৃষ্টিকটু লাগল তার। ইচ্ছে হচ্ছিল মা বাপের এই দুর্ব্যবহারের প্রসঙ্গ নিয়ে সত্যর সঙ্গে কিছু আলোচনা অর্থাৎ নিন্দাবাদ করে, কিন্তু সত্যর ভয়েই সাহস করল না। এগিয়ে চলল নতুন জীবনের দিকে। এ এক আশ্চর্য সকাল। যেন এই সকালের আকাশের কোনো লুকোনো পৃষ্ঠপটে নিথর হয়ে আছে অনেক রহস্য, অনেক আনন্দ, অনেক ভয়। সেই রহস্য আস্তে আস্তে উন্মোচিত হবে, সেই আনন্দ ধীরে ধীরে প্রসন্ন হাসি হাসবে। অথচ সেই ভয় মুঠোয় চেপে রাখবে সমস্ত সত্তাকে। তাই উচ্ছ্বসিত হতে বাঁধবে, উল্লসিত হতে বাঁধবে, যতটা জুটেছে তার সবটা গ্রহণ করতে বাঁধবে। এই আশ্চর্য নতুন সকাল সেই অজানিতের ইশারা নিয়ে তাকিয়ে রইল সত্যবতীর মুখোমুখি। সত্যবতী অবাক হয়ে তাকিয়ে রইল তার মুখের দিকে। ভাবল, আকাশটা কিরকম অন্য রকম। অথচ সত্য যে এইমাত্র এই স্বপ্ন শহরের মাটিতে পা ফেলল আর তার আকাশে চোখ মেলল, তাও নয়। গতকাল বিকেলে এসে উঠেছে এই পাথুরে ঘাটার একতলা বাসাবাড়িটায়। তবু ভোর সকালে ঘুম ভেঙে ঘর থেকে বেরিয়ে এসে বেশ খানিকক্ষণ দাওয়ায় দাঁড়িয়ে রইল সত্য বিমূঢ়ের মতো। মনে পড়ল না ঠিক এই মুহূর্তে ওর কোনো কাজ আছে। যে জীবনটা অভ্যস্ত ছিল তার কাজগুলো যেন নিজেরাই সজীব হয়ে পরপর সামনে এসে দাঁড়াত। কিন্তু চিরপরিচিত গণ্ডির সেই নিত্য কাজগুলো ঝাপসা হয়ে গেছে। এলোকেশির হাতের কাটা খাল দিয়ে আর ডোঙা ভাসবে না সত্য। এবার সত্যকে নিজের হাতে খাল কাটতে হবে। কোথায় যেন ভোরের পাখিরা ডাকছিল। সত্যর মনে হল, ওরা কি নিত্যানন্দপুর থেকে উড়ে উড়ে সত্যর সন্ধান করতে এসেছে, না বারুইপুরের কোন এক অজানা গাছের ডালে বসে সত্যকে ডাক দিচ্ছে। বলছে, সত্য, তুমি ভুল করতে বসেছ। দেখো, বিবেচনা করো, এখনো হয়তো সময় আছে ফেরবার। সত্য কি সত্যিই ভুল করল? নইলে বুকের ভেতরটা এমন ভয় ভয় করছে কেন? কেন নিজেকে এমন অসহায় লাগছে? দাঁড়িয়ে থাকতে বল পাচ্ছে না সত্য, তাই বসে পড়ল দাওয়ার ধারে। ভাবল, হঠাৎ ঘুম ভেঙে উঠে এসে বোধহয় মাথাটা হালকা লাগছে। একটুক্ষণ বসে নিয়ে স্নান করতে গেলেই হবে। আজকের দিনটা পর্যন্ত ইচ্ছে মতো, কাল থেকে নবকুমার কাজে লাগবে। পাড়া গাঁয়ের কাছারি বাড়ির চাকরি নয়, এ একেবারে কলকাতা শহরের অফিসের চাকরি। ভাত দিতে এক পলক এদিক ওদিক দেরি করলে চলবে না। সত্যকে শুনিয়ে শুনিয়ে এলোকেশের এক বান্ধবী অবহিত করিয়ে দিয়েছিল, বুঝবেন ঠেলা, স্বাধীন সংসার করার মজা বুঝবেন।
আপিসের ভাত যে কি বস্তু জানেন না তো। দেখে এসেছিলাম সেবার কালীঘাটে আমার পিস্তুতু মেয়েদের বাড়ি গিয়ে। একটা মানুষের ভাত জোগাতে 3-3টে বউ হিমশিম খেয়ে যাচ্ছে। তোমার বউ অবশ্যই করিত কম্মা, তবে শাওড়ি ননদের তলায় তলায় কাজ আর এক হাতে হরিদ্বার গঙ্গাসাগর অনেক তফাৎ। এলুকেশি বলেছিল, পারবে, বুকের পাটার জোরেই পারবে, তবে খোয়ার হতে আমার ছেলেটারই হবে। বাচ্চা আমার জগতের কিছু জানে না, তাকে গলায় গামছা বেঁধে নিয়ে গাড়িতে জুততে গেল। যাক, ভগবান দেখছেন। বান্ধবী বলেছিলেন, তা তো সত্যি, যে অন্যায় পথে সুখ করতে যাবে তার বিচার ভগবান অবশ্যই করবেন। সংসার করা মানে তো আর মাছের লেজা ভাত খাওয়া নয়, তার অনেক হ্যাপা। কথাতেই আছে, একলা ঘরে চতুর্ভুজে খেতে বড় সুখ, মারতে এলে ধরতে নেই, ওইটাই যা দুঃখ। এরপর আলোচনার মাধ্যমে ভবিষ্যৎবাণী করা হয়েছিল, ঠেলা বুঝলেই নবুর বউ পালিয়ে আসতে পথ পাবেন না। সত্য সেদিন মনে মনে তাচ্ছিল্যের হাসি হেসেছিল, কিন্তু আজ সত্য একটু যেন ভয় পাচ্ছে। ভাবছে, এই শহরকে আমি বুঝতে পারব তো, আপনার করতে পারব তো? এই শহর আমায় আয় বলে কাছে টানবে তো? এখানে আমাকে নিষ্পরের মতো, বেচারির মতো থাকতে হবে না তো? না, আপিসের ভাতকে ভয় করে না সত্য, ভয় করে না একা হাতকে। সত্যর ভয় অপরিচয়ের ভয়। মা, বড় খোকা তুড়ু এসে দাঁড়িয়েছে পেছনে। নীলাম্বর নাম দিয়েছিল তুড়ুক সোয়ার, সেই থেকে তুড়ু। ভালো নাম সাধন। প্রথম সন্তানটি নষ্ট হয়ে গেছে, তাই এটি সাধনার ধন, অতএব সেই ঘেঁষা নাম। তুড়ুর ফোলা ফোলা চোখে অগাধ বিস্ময়। সত্য তাড়াতাড়ি মুখ ফিরিয়ে বলে, উঠে পড়েছিস? ভাই ওঠেনি? না। আর তোদের বাবা? না। তা উঠবেন কেন? আয়েসটি যে নবাবী, কাল থেকে বুঝবেন মজা। আলস্যি ভেঙে উঠে দাঁড়ায় সত্য। কি বোকার মতো বসেছিল এতক্ষণ, কি ভাবছিল আবোল তাবোল। নতুন জায়গায় সব ব্যবস্থা করে নিতে কম তো দেরি হবে না। গতকাল সন্ধ্যায় রান্না হয়নি। ভবতোষ মাস্টার ঘরদোর দেখিয়ে শুনিয়ে ওদের বসিয়ে রেখে বলেছিলেন, তুমি তাহলে এদের সামলে সুমলে নিয়ে বসো নবকুমার। বৌমাকে বলো বেলা থাকতে প্রদীপ জ্বালাবার ব্যবস্থা করে ফেলতে। নতুন জায়গা, আমি তোমাদের জন্য কিছু খাবার নিয়ে আসছি। এখন আর রান্নাবান্নায় কাজ নেই। সত্য ঘরের ভেতর থেকে দরজার শেকল নেড়েছিল। নবকুমার সেদিক থেকে ঘুরে এসে হাত কচলে বলেছিল, আপনি আবার বৃথা কেন কষ্ট করবেন? যা হোক করে দুটো ভাত ফুটিয়ে নেবে ক্ষণ। ভবতোষ মাস্টার একবার সেই দরজার দিকে দৃষ্টিপাত করে সরাসরি অন্তরাল বর্তিনীকেই উদ্দেশ্য করে বলে উঠেছিলেন, যা হোক করে করতেও অনেক ল্যাঠা বৌমা। কাল সকাল থেকেই একেবারে নতুন করে পত্তন করো। কাল আমি একটা বাসন মাজার ঠিকে ঝি জোগাড় করে আনব। আজ বাজার থেকে পুরি তরকারি মিষ্টি এনে। নবকুমার হঠাৎ বলে উঠেছিল, বাজারের পুরি তরকারি? কলকাতায় পা দিতে দিতেই যাত্রা খোয়াব? হেসে উঠেছিলেন ভবতোষ মাস্টার, বলেছিলেন, না, তুমি একেবারেই মান্ধাতার আমলি আছো নবকুমার। যাত্রা খোয়াচ্ছ কিসে? আমি কি ম্লেচ্ছ হোটেলের খানা এনে খাওয়াতে চাইছি তোমায়? দেশে তোমরা ময়রার ঘরের জিলিপি মেঠাই ফুলুরি বেগুনি খাও না? এও সেই ময়রার দোকানের। নবকুমার মাথা চুলকেছিল। মানে ওই তরকারি টরকারি বলছিলেন, তাই বলছি। একটা দিনের জন্যে কেন আর? ভবতোষ মাস্টার জোর দিয়ে বলেছিলেন, শুধু একটা দিন কেন, এমন অনেক দিনই হতে পারে নবকুমার। বৌমা একা মানুষ, শরীর অশরীর আছে, কোনোদিন যদি ভাতের হাঁড়ি নামাতে না পারলেন। তাছাড়া জলখাবার বলে কথা আছে। কলকাতায় এত হরেক খাবার খাবে না ছেলেপুলে? তোমায় তো আমি দোকানের ভাত খেতে বলছি না, তবে বৌমার যদি তেমন আপত্তি থাকে। আরেকবার শেকল নড়ে উঠেছিল। নবকুমার ঘুরে এসে বলেছিল, না মানে ওদিকে আপত্তি কিছু নেই, বলছে আপনি যা বলবেন তাই শিরোধার্য।
আপনি হিতৈষী বন্ধু গুরু, আপনার হয়েছে হয়েছে, অত ভালো ভালো কথা বেশি খরচ করবার দরকার নেই নবকুমার। তোমরা খেয়ে দিয়ে একটু সুস্থ হও, আমি দেখে বাসায় যাই। নিজের পয়সায় একরাশ খাবার এনেছিলেন ভবতোষ মাস্টার। পুরি, তরকারি, চমচম, রাবড়ি, সাজা পানও এনেছিলেন। বিয়োভল হয়ে গিয়েছিল ছোট ছেলে দুটো। কি সোনার দেশে এলো তারা! নিতাইয়ের সঙ্গে একসঙ্গে থাকবার ব্যবস্থা হয়েছে, কিন্তু এদের সঙ্গে একসঙ্গে এসে উঠতে পারেনি নিতাই। কদিন পরে আসবে। রাত্রে তাই একবার প্রস্তাব করেছিলেন ভবতোষ, একা ভয় পাবে না তো নবকুমার? নতুন জায়গা, বলো তো যে কদিন না নিতাই আসে, রাতে আমি তোমাদের পাহারা দিই। নবকুমার হাতে চাঁদ পাচ্ছিল, কিন্তু সে চাঁদ মুঠোয় পেতে দিল না সত্য। শেকল নেড়ে জানালো মাস্টার মশাইয়ের কষ্ট পাবার দরকার নেই, দরজায় হুড়কো লাগিয়ে বেশ থাকবে তারা। ভবতোষ চলে গিয়েছিল, আর চলে যাবার পর সত্যকে এক হাত নিয়েছিল নবকুমার। চিরকাল যেটা বলে সেটা বলেই বলেছিল। সবটাতেই দুঃসাহস প্রকাশ। ভগবান যে কেন তোমাকে বেড়া ছেলে না করে মেয়ে ছেলে করে গড়েছিল তাই ভাবি। সত্যর মুখ কঠিন হয়ে ওঠেনি। সত্য হেসে ফেলেছিল গলা খুলে। নিজের এই খোলা হাসির শব্দ নিজের কানেই অপরিচিত ঠেকেছিল সত্যর। তবু খোলা গলাতেই বলেছিল, ভাববার কি আছে, তোমাকে তো ভগবান বেটা ছেলে করে গড়েছে, অপরের পিত্তেশ করলে চলবে কেন? 12 মাস তো আর অপরে করবে না। তবে গোড়া থেকেই মনের জোর করে পায়ে দাঁড়ানোর চেষ্টা করা উচিত। সন্ধ্যের অন্ধকারে মিটমিটে প্রদীপের ছায়ায় এই বল খুঁজে পেয়েছিল সত্য। আর সকালে হিরে ঝকঝকে আলোয় দুর্বল হয়ে পড়বে? না, পড়বে না। সত্য আঁচল কোমরে জড়িয়ে নেমে পড়েছে কাজে, নেমে পড়বে নতুন জীবন সংগ্রামে। এ সংসার সত্যর নিজের, নিজের ছাঁচে, নিজের ভাবে, নিজের স্বপ্নে একে গড়ে তুলবে সত্য। ভবতোষ বাসার ঘর দোর সব ধুইয়ে মুছিয়ে রান্নাঘরে উনুন পাতিয়ে রেখেছিলেন। আনিয়ে রেখেছিলেন ঘুঁটে কয়লা। কাল নবকুমারের মাধ্যমে কয়লার উনুন জ্বালার পদ্ধতিটাও শিখিয়ে দিয়ে গেছেন সত্যকে। সেই পদ্ধতিতে উনুনে আগুন দিতে দিতে হঠাৎ ভারী অবাক লাগল সত্যর। যেভাবে ইচ্ছে কাজ করতে পারে সত্য। কেউ কোথাও চোখ দেবার নেই, ছল ধরবার কি খুঁত ধরবার নেই। এ কি অদ্ভুত অনুভূতি, এ কি অপূর্ব সুখ! এই সুখটার ধারণা নিয়ে তো মুক্তির লড়াই করেনি সত্য। ও শুধু চেয়েছিল তেমন দেশে চলে আসতে যেখানে রোগে ডাক্তার আছে, ছেলেদের জন্য ভালো স্কুল আছে, পুরুষদের জন্য কাজ আছে। নিজের জন্যে ভালো কি আছে সে কথা ভেবে দেখেনি সত্য। শুধু জেনেছিল নিন্দে আছে, ধিক্কার আছে। এখন দেখছে আরো অনেক আছে। স্বাধীনতার সুখ মানে তাহলে এই? মাথার উপর সর্বদা উদ্যত খাঁড়ার বদলে অনেক উঁচুতে আলো ঝকঝকে আকাশ থাকা। শহরের মেয়েরা যে কেন বিদ্যেই বুদ্ধিতে অনেক উঁচু তার মানে বুঝতে পারে সত্য। যারা এত পাচ্ছে তারা তার প্রতিদান দেবে বই কি। হঠাৎ একটু স্তব্ধ হয়ে গেল সত্য। সেও তো অনেক পাবে, তার বদলে দিতে পারবে তো কিছু। রান্নাঘর থেকে বেরোতে গিয়ে থতমত খেয়ে ফের ঘরে ঢুকে পড়তে হলো সত্যকে। ভবতোষ উঠোনে দাঁড়িয়ে। উঠোন বলতে সত্যর পরিচিত জিনিস নয়, শান বাঁধানো 4 চৌকো খানিকটা জায়গা মাত্র। পাড়া গাঁয়ে একে চাতাল বলে। সে যাই হোক, ভবতোষ সেখানে দাঁড়িয়ে গলা খাকারি দিলেন, তারপর বললেন, নবকুমার আছো নাকি? বাবা ঘুমোচ্ছে, সাড়া দিল বড় খোকা। ভবতোষ গলা চড়ালেন, এখনো ঘুমুচ্ছে? কাল থেকে যে 10টায় অফিস যেতে হবে। আমি একজন লোক ঠিক করে আনলাম, মেয়ে লোক। খোকা, তোমার মাকেই তাহলে বলো কথাবার্তা কয়ে নিতে। আমি অবশ্য মোটামুটি বলে এনেছি, বাসন মাজা, ঘর মোছা, ছাড়া কাপড় কাচা, কয়লা ভাঙা, উনুন ধরানো, মশলা পেশা, এইসব করতে হবে। মাইনে মাসে 12 আনা, জলপানি 4 আনা। তবে মাথায় মাখতে তেল দিতে হবে একটু। চান না করলে তো আর মশলা পেশা চলবে না।
নবকুমারের সাড়া পাওয়া যায় না। ঘরের মধ্যে বিহ্বল সত্য এই সকালেও ঘামতে থাকে। সব কাজ যদি ঝি করবে, সত্য তাহলে কি করবে? শুধু বাসন মাজার জন্যে হলেই তো হতো। ভবতোষ সঙ্গের স্ত্রীলোকটিকে উদ্দেশ করে বলেন, কই গো বাছা, এগিয়ে এসো। ওই ওদিকে মা রয়েছেন, তার সঙ্গেই বলা কওয়া করে নাও। এখন থেকেই লেগে যাও তাহলে। এই তো রাতের শকরি ঘটিবাটি পড়ে রয়েছে। আর বেশিক্ষণ লজ্জাবতীর ভূমিকার মধ্যে নিজেকে আবদ্ধ রাখা সম্ভব হল না সত্যর। মাথার কাপড়টা টেনে দরজার কাছে এসে দাঁড়িয়ে নম্র গলায় বলে ফেলল, এত সবের জন্য বলবার দরকার ছিল না, ঘরের কাজ তো নিজেই চালিয়ে নিতে পারব। ভবতোষ প্রথমটা একটু থতমত খেলেন, কারণ সত্য এসে কথা বলবে আশা করেননি। তারপর সামলে উঠে বললেন, কেন, লোক যে ক্ষেত্রে রাখাই হচ্ছে তা সবই করবে। এমনিতে শুধু বাসন মাজাতেও তো 8 আনার কমে রাজি হচ্ছে না। আর গন্ডাচারেক পয়সা দিলেই। পয়সার জন্যে না। সত্য এবার প্রায় স্পষ্ট গলায় বলে ওঠে, নিজের অভ্যেস খারাপের জন্যে বলছি। সব কাজ লোক দিয়ে করালে আয়েস এসে যাবে, সময় বা কাটবে কিসে? ভবতোষ মিনিটখানেক হাঁ করে তাকিয়ে থাকেন। কথাটা হৃদয়ঙ্গম করতে এই সময়টুকু লেগে যায় তার। শ্বশুরবাড়িতে খেটে খেটে হাড় কালি করা কোনো মেয়ে যে বাসায় এসে আয়েশ করতে চায় না, এ তার অভিনব মনে হল। ছাত্র নবকুমারের স্ত্রীটি সম্পর্কে অবশ্য তিনি বরাবরই একটু সমীহ ভাবাপন্ন, তবু আজ যেন তার সম্পর্কে আরো বেশি অবহিত হলেন, হয়তোবা কিঞ্চিত অভিভূতও হলেন। তারপর ধীর স্বরে বললেন, মেয়ে ছেলেদের জন্য আরো অনেক ভালো কাজ আছে বৌমা, তাতেও সময় কাটবে। তাছাড়া অবকাশকালে ঘরে বসে লেখাপড়ার চর্চা করলেও। কথাটা শেষ হল না, নবকুমার বেরিয়ে এলো ঘর থেকে চোখ রগড়াতে রগড়াতে। তটস্থ হয়ে বলল, মাস্টারমশাই আবার সকালবেলায় কষ্ট করে? না, কষ্ট আর কি, এই কাজের লোক ঠিক করে আনলাম, দেখিয়ে শুনিয়ে দাও একে। এবার একটা গোয়ালা ঠিক করে দিতে পারলেই সব ব্যবস্থা হয়ে যায়। আপনি আর কত কষ্ট করবেন? সত্য বলে ওঠে, আর সঙ্গে সঙ্গে চমকে ওঠে নবকুমার। দরজার শেকল নাড়া পর্যায়টা কখন পার হল? এভাবে স্পষ্টাস্পষ্টি কথা, অবাক কাণ্ড। ভবতোষ বলেন, আমাকে যদি তোমরা পর ভাবো নবকুমার, তবেই কুণ্ঠাবোধ করবে। আমি কিন্তু তোমাদের পর ভাবছি না। না না, সে কি পর মানে? নবকুমার কথার খেই হারায় এবং বোধ করি আপন ভাবার প্রমাণ দেখাতেই তাড়াতাড়ি বলে ওঠে, আমি তো এই ভাবছিলাম আপনার সঙ্গে হাটটা ঘুরে আসি। তা কোন কোন বারে হাট বসে এখানে? ভবতোষ হাসেন, বলেন, কলকাতায় রোজই হাট। ও, প্রত্যেকদিন বাজার বসে? তা বসে, একটা নয়, অনেক বাজার। তা আজ আর তোমাকে যেতে হবে না, আমি ব্যবস্থা করছি। তুমি বরং বাড়ির কাজে, মানে কি সুবিধা অসুবিধে, বাড়ির কাজে কিছু আটকাবে না। সত্যর ধীর গম্ভীর কণ্ঠস্বর ধ্বনিত হয়। তারপর ঘরের মধ্য থেকে একটা ধামা বের করে এনে নবকুমারের সামনে নামিয়ে দিয়ে চলে যায় সত্য। এমনি করেই আরম্ভ হয় সত্যর শহরের সংসার, নিজের সংসার। কদিন পরে নিতাই আসে। নবকুমার বলে, ওকে আর তোমার লজ্জা করলে চলবে না। একসঙ্গে থাকা ভাইয়ের মতো, বাড়িতে আর দ্বিতীয় মেয়ে ছেলে নেই, ভাত বেড়ে দেবে তুমি। সত্য মৃদু হেসে বলে, অত বলবার কি আছে? আমাকে কি তোমার খুব লজ্জাবতী মনে হয়? আহা, তা নয়, মানে লজ্জার কোথায়? মাস্টারমশাইয়ের সঙ্গেই তো তুমি দিব্যি কথা টথা চালাচ্ছ, বুঝলি নিতাই? প্রথম দিন আমি তো তাজ্জব। যাই, ভাগ্যিস মানেই সামনে, খুব সাহসী বুঝলি। মাস্টারমশাইয়ের সঙ্গে কথা বলতে আমরাই তো। নিতাই এক নজর সত্যর দিকে দৃষ্টিপাত করে বলে, বোঠানকে এতদিন দেখেও চিনতে পারলে না নব? তোমার আমার মাটি দিয়ে গড়া উনি নন। তোমার অনেক ভাগ্য, তাই। হঠাৎ ওদের চমকে দিয়ে হেসে ওঠে সত্য। নাও নাও, নাওয়া খাওয়া শিখেই তুলে এখন দুই বন্ধুতে ভাগ্য বিচার শুরু হয়ে গেল। আচ্ছা ঠাকুরপো,
তুমি বলো, মাস্টার মানে হলো গিয়ে গুরু, তাই না? তা গুরুকে লজ্জা করলে চলবে কেন? ভক্তি করব, শ্রদ্ধা করব, মান্য করব, ভয় লজ্জা কেন করব? আমি তো ওনার কাছে ইংরেজি পড়ব ঠিক করেছি। কি বললে? নবকুমার জ্যামুক্ত ধনুকের মতো ছিটকে ওঠে। কি শিখবে? বললাম তো, পাগলামি করো না, বেশি বাড়াবাড়ি ঠিক নয়। যা রয় সয় তাই ভালো। কলকাতায় এসেছ, বাসার সংসার করছ, এই পর্যন্ত একরকম, তা বলে। তাই ইংরেজি শিখব বলেছি, গাউন পরে হোটেলে খানা খেতে যাব তো বলিনি। কৌতুকের হাসিতে জোড়া ভুরু নেচে ওঠে সত্তর। উৎফুল্ল মুখ লাল হয়ে ওঠে। নিতাইয়ের দিকে সরাসরি তাকিয়েই বলে, তোমার বন্ধুর সপ্তাহতেই ভয়। ঘরে বসে বই পড়ে যদি একটু জ্ঞানবিদ্যা অর্জন করা যায়, তাতে দোষটা কি বলতো? নাকি মেলেচ্ছ অক্ষর ছুলেও জাত যাবে? নবকুমার গম্ভীরভাবে বলে, তা একরকম তাই বই কি, যতই হোক হিন্দুর মেয়ে। আর নিজে হিন্দুর ছেলে নও। ব্যাটার ছেলের কথা আলাদা। আলাদা কিছু নেই, ধর্মের কাছে সব সমান। আর যদি জাত যাওয়ার কথাই বলো তো, আরেকবার কৌতুকের আলো ফুটে ওঠে সত্যর মুখে। সে তাহলে অনেক দিনই গেছে। হ্যাঁ? যুগপৎ দুই বন্ধুরই মুখবিবর হাঁ হয়েই থেকে যায়। সত্য মৃদু মৃদু হাসতেই থাকে। একটু চৈতন্য লাভ করে নবকুমার বলে, ইংরেজি পড়েছ তুমি? সামান্য সামান্য, নিজের চেষ্টায় যা হয়। তোমার বই দুটো তো ঘরেই ছিল। তাজ্জব! নিতাইয়ের কণ্ঠ থেকে শুধু এইটুকুই স্বর নির্গত হয়। কি গো ঠাকুরপো, আমার হাতে চলবে তো, নাকি জাত যাওয়া হাতে খাবে না? কথা নেই, বার্তা নেই, সহসা নিতাই এক হাস্যকর কাজ করে বসে। প্রশ্নের উত্তর না দিয়ে হুমড়ি খেয়ে পড়ে সত্যর পায়ের কাছে সাষ্টাঙ্গে এক প্রণাম করে। সত্য অবশ্য এর জন্য প্রস্তুত ছিল না। দুপা পিছিয়ে যায়, তারপর ধীর স্বরে বলে, যাক ঠাকুরপো, গুরুজন বলে মানলে তাহলে? বেশ, নাও এবার বাধ্যতা করো। তোমার তো এখনো দুদিন ছুটি। চান করে খেয়ে ভাইপোদের নিয়ে স্কুলে ভর্তি করতে যাও দেখিনি। কদিন এসেছে কেবল খেয়ে খেলিয়ে বেড়াচ্ছে, যার জন্য এত কাণ্ড করে কলকাতায় আসা। কালের খাতার কয়েকখানা পাতা ডান দিক থেকে বাঁ দিকে চলে আসে। গড়িয়ে যায় অনেকগুলি দিন। অনভ্যস্ত জীবন প্রায় ধাতস্থ হয়ে এসেছে নবকুমারের। গতিতে বেশ খানিকটা ক্ষিপ্রতার সঞ্চার হয়েছে। বাড়িতে অফিসের গল্প করতে শিখেছে। অফিস যাওয়ার সময় কৌটো ভর্তি পান আর পানের সঙ্গে দোক্তা নিতে শিখেছে। ইতিমধ্যে ছেলেরা স্কুলে কয়েকবার ক্লাস বদলেছে, আর সত্যবতীরা একবার বাসা বদলেছে। বাসা বদলাবার অবশ্য অতি সূক্ষ্ম গোপন একটি ইতিহাস আছে। সেই ইতিহাস শুধু সত্যবতীর আর ভবতোষ মাস্টারের মধ্যেই নিবদ্ধ। বেশ চলছিল সংসার। তাড়াহুড়ো করে স্বামীর আর স্বামীর বন্ধুর অফিসের ভাত রাঁধছিল সত্য। পান সাজছিল 2 কৌটা করে। তারা বেরোতে না বেরোতেই ছেলেদের নাওয়া খাওয়া নিয়ে ব্যস্ত হচ্ছিল। দুর্গা দুর্গা উচ্চারণ করে ছেলেদের স্কুলে পাঠাচ্ছিল। তারপর সারাদিনের অবসরে সংসারের বাকি কাজগুলো সেরে তুলে মন দিয়ে শিখছিল লেখাপড়া। বাংলা ইংরেজি 2। বইয়ের যোগানদার ভবতোষ, পাঠ শিক্ষকও ভবতোষ। নিয়মিত নয়, মাঝে মাঝে দুরূহ জায়গাগুলো বুঝে নিত সত্য। ঘরের মধ্যে উঁচু চৌকিতে বসতেন মাস্টার। চৌকির সামনে মাটিতে সত্যর 2 ছেলে বসত মাদুরে নিজেদের বই খাতা নিয়ে। আর সত্য মাদুর থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে মেজেই বসত মাথায় কাপড় টেনে। কিন্তু কথা চিরদিনই স্পষ্ট সত্যর। তাই দূরত্ব সত্ত্বেও তার প্রশ্ন বুঝতে অসুবিধে হতো না ভবতোষের। এই পড়াশোনার মাঝখানে হঠাৎ একদিন সত্য বলে বসল, আমাদের জন্যে তো অনেক করলেন আপনি, আর একটু কষ্ট করতে হবে। ভবতোষ বিচলিত হয়ে বললেন, কষ্ট কিসের? কষ্ট মানে? কষ্ট তো বটেই, এ যাবৎ অনেক কষ্ট করলেন। সে যা হোক, আপনি পিতৃতুল্য, আমি আপনার মেয়ের মতো। তাই, কিন্তু আমি হচ্ছি না। সত্যর বড় ছেলে লক্ষ্য করল
যেন মাস্টারমশাইয়ের মুখটা কেমন বদলে গেল, কিরকম যেন ভয় পাওয়া মুখ হয়ে গেল। সত্যর অবশ্য মাথায় ঘুমটা, মুখ নিচু। ভবতোষ অস্ফুটে কি যেন বললেন। সত্য পরিষ্কার গলায় উত্তর দিল, হ্যাঁ সেই কথাই বলছি, কিন্তু আমি হচ্ছি না। আপনি কায়েত ঠাকুরপোর জন্যে অন্য একটা ব্যবস্থা করে নিন। এখানে তো শুনেছি মেজঘর না কি যেন আছে। মাথাপিছু খাই খরচা দিয়ে বাটার ছেলেরা একজোট হয়ে আপিস কাচারি করে। কায়েত ঠাকুরপো অর্থে নিতাই। সামনে শুধু ঠাকুরপো বললেও আড়ালে তার সম্পর্কে অপরকে বোঝাতে কায়েত ঠাকুরপো বলেই উল্লেখ করে সত্যবতী, কিন্তু সেটা কেবলমাত্র বোঝাতেই। নবকুমারের সঙ্গে তো ঠিক ভাইয়ের মতোই ছিল সে এ বাড়িতে, আর নেহাত ভাতের ছোঁয়াটা বাদে অত বামুন কায়েতের ভেদাভেদ ছিল না সত্যর কাছে। খুব সৌহার্দ্যই তো ছিল। হঠাৎ কি হল? ভবতোষ তাই অন্যমনস্কভাবে বললেন, সে তো আছে। হ্যাঁ সে কথাই বলছি, ওনার থাকার জন্য একটা ব্যবস্থা আপনাকে নির্দেশ করতে হবে। ভবতোষ মাথা চুলকে বলেন, তা না হয় দিলাম, কিন্তু হঠাৎ মানে সে কি কিছু বলেছে এখানে থাকবে না বলে? না, তিনি কিছু বলেননি। সত্য দৃঢ় গলায় বলল, আমি বলছি, আর এটা আপনাকে করতেই হবে। ভবতোষ মুহূর্ত কয়েক চুপ করে থেকে আসতে বলেন, তুমি যখন বলছো বৌমা, অবশ্যই ন্যায্য কোনো কারণ আছে, তবু মানে বুঝতে পারছি না বলে কেমন যেন চিন্তায় পড়ছি। এবার আর উত্তর এলো না সত্যর দিক থেকে। ভবতোষ উঠে দাঁড়ালেন, তারপর বললেন, নবকুমারেরও কি এই মত? সত্য বলল, ঘর সংসারের সুবিধা অসুবিধায় ব্যাটার ছেলের মতামত নিলে চলে না, ব্যবস্থা হয়ে গেলে বললেই হবে। ভবতোষ বুঝলেন কোন একটা গোলমেলে ব্যাপার ঘটেছে, কিন্তু নিতাই ছেলেটা তো হল কি? আচ্ছা, হঠাৎ বলা নেই কওয়া নেই, নিতাই কি তিনি বলবেন কি করে, ওহে তোমার জন্য মেসের ঘর জোগাড় করেছি, কাল থেকে থাকোগে যাও সেখানে? সে কথা বলেও ফেললেন, নিতাইকে আগে একটু না জানালে। হ্যাঁ সে একটা চিন্তা বটে, কিন্তু কি আর হবে, বলতে যখন হবেই সে ব্যবস্থা আমিই করব। ভবতোষ অগত্যাই বিদায় নিলেন। বড় ছেলে বলল, কাকাবাবু এখানে কেন থাকবেন না মা? সত্য গম্ভীরভাবে বলল, ছেলে মানুষ সব কথায় থাকতে নেই খোকা, যখন যা হবে দেখতেই পাবে। কেন কি বৃত্তান্ত অত ভাবতে বসো না। তারা শুধু দেখতেই পেল। দেখল বাবা কোথায় যেন পালিয়ে থাকল, মা চুপচাপ দরজা ধরে দাঁড়িয়ে থাকল, আর নিতাই কাকা নিজের তোরঙ্গ আর বিছানা নিয়ে আস্তে আস্তে একটা ভাড়াটে ঘোড়ার গাড়িতে গিয়ে উঠল। পরিস্থিতিটা এমন থমথমে যে একটিও প্রশ্ন করতে সাহস হল না তাদের। তা সাহস প্রথমটায় নবকুমারেরও হয়নি, তাই সে সকাল থেকে পালিয়ে বেড়াচ্ছিল। অনেক রাত্রে বাড়ি ফিরে প্রায় চোরের মতো চুপি চুপি তাকিয়ে দেখল নিতাইয়ের ঘরটার দিকে। দেখল দরজায় শেকল তোলা। বুকটা ধক করে উঠল। মনে হলো তার অন্তর নামক জায়গাটাতেও যেন অমন একটা শেকল তোলা দরজা দাঁড়িয়ে আছে, মুখ গম্ভীর করে। সে দরজা বুঝি আর কোনোদিন খুলবে না। সেই বন্ধ ঘরের মধ্যে রয়ে গেল নবকুমারের অনেকখানি সুখ, অনেকখানি আনন্দ। ঈশ্বর জানেন সত্যর হঠাৎ কেন এই খেয়াল। নিতাইয়েরও কোনো ব্যবহারে সে যে রাগ করেছে তা তো মনে হচ্ছে না। নিজের চক্ষে কাল দেখেছে নবকুমার। রান্নাঘরে নিতাইয়ের ভাত বাড়তে বসে টপটপ করে চোখের জল পড়ছে সত্যর। আর এও লক্ষ্য করেছে নিতাই যা যা খেতে ভালোবাসে সেই সবই আজ কদিন ধরে রাঁধছে সে। তবে হিসাবটা মিলছে কোনখানে? তবে কি খরচপত্তরের কথা নিয়ে মাথা ঘামাচ্ছে সত্য? কিন্তু তাতেই বা প্রশ্নের উত্তর কোথায়? নিতাই তো সংসার খরচের ভাগ না দিয়ে ছাড়ে না। গোলক ধাঁধার মধ্যে কাটাতে হয়েছে নবকুমারকে। সত্যকে প্রশ্ন করে সদুত্তর জোটেনি। সে বলছে, এ তো ভালো ব্যবস্থাই হচ্ছে, দুবেলা বাড়া ভাতটা পেলে ঠাকুরপুর আর বউ এনে বাসা করার চেষ্টা থাকবে না। নবকুমার ঝেঁঝে উঠে বলেছিল,
ওর পরিবারের কথা ও বুঝবে, সে চেষ্টা যে করতেই হবে তার কোনো মানে আছে? গা শুদ্ধ বউ কি তোমার মতন বাসায় আসার জন্য পা তুলে বসে আছে? সত্য অবশ্য এ কথায় মর্মাহত হয়ে নিথর হয়ে যায়নি, প্রথম প্রথম যেমন হতো। কারণ যে কোনো বিষয়ে সামান্যতম অসুবিধা বা অপছন্দ হলেই সত্যর বাসায় আসার বাসনা নিয়ে খোঁটা দেওয়ার অভ্যাস নবকুমারের গোড়া থেকেই। বহুবিধ স্বাচ্ছন্দ্য সুখের আস্বাদ পেলেও এবং বহুবার মনে মনে সত্যকে তারিফ করলেও ওটা যেন ওর একটা মুদ্রা দোষেরই মতো। প্রথম প্রথম সত্য অভিমানে পাথর হয়ে যেত, আর সেই পাথর মূর্তি অসহ্য হওয়ায় সে অবধি নবকুমারকেই মিটমাট করতে হতো। বলতে হতো, ঘাট হয়েছে বাবা, শতেকবার ঘাট হয়েছে, এই নাক মুলছি কান মুলছি, ও কথা যদি আর মুখে আনি, ঠাট্টার কথা বুঝতে পারো না, এই এক আশ্চর্যি। তার ঠাট্টা বলেই বুঝিয়ে বুঝিয়ে ক্রমশ জিনিসটাকে গা সহা করে এনেছিল নবকুমার। এখন এমন হয়েছে যে ওই খোঁটাটাকে আর গ্রাহ্যের মধ্যেই আনে না সত্য। সেদিনও তাই আনেনি, শুধু ভ্রুকুটি করে বলেছিল, পা তুলে আছে কি নেই সেটা তো যতক্ষণ না অন্তর্যামী হচ্ছ টের পাবে না। তবে মানুষের সংসারেও ন্যায্য হিসেব একটা আছে, বিয়েটা করে লোকে ঘরকন্যা করবার জন্যই। আরও খানিক বাক্যব্যয় করেছিল নবকুমার, অনেকটা একতরফা। তবু তার মনে আশা ছিল শেষ পর্যন্ত নিতাইয়ের যাওয়ার কথাটা হাওয়ায় ভাসবে। কিন্তু দেখল ক্রমশই সেটা পাকতে থাকল। কেউই কিছু বলে না, তবু যেন কোথায় কি হতে থাকে। খেতে বসে দু বন্ধুতে কথাও হয় না তা নয়, কিন্তু সে যেন কেমন শুকনো শুকনো, আঠা ছাড়া। অথচ নিতাইকে স্পষ্টাস্পষ্টি জিজ্ঞেস করতেও সাহসে কুলোয় না, সত্যকেও না। কিন্তু আজ এই দুঃখের আবেগে ওর সাহস জেগে উঠল। ওখান থেকে তাড়াতাড়ি সরে এসে তীব্র স্বরে বলে ফেলল, বিনি দোষে নিরপরাধ মানুষটাকে বাড়ি থেকে বিদায় করে দিতে মনটা একবার কাঁদলও না? ধন্যী মেয়ে মানুষ বটে। সত্য তখন প্রদীপের সামনে হেঁট মুন্ডে বসে একখানা বইয়ের পাতা উল্টাচ্ছিল। স্বামীর এই মন্তব্যে একবার মাত্র মাথাটা তুলল, তারপর নীরবেই আবার মাথা নিচু করল। নবকুমারের তখন ভেতরে আলোড়ন চলছে, তাই সবই খারাপ লাগছে। অতএব ওই বইয়ের পাতা উল্টানোতেও গা জ্বলে গেল তার। বলল, মা যা বলে ঠিকই বলে, মেয়ে ছেলের অধিক বিদ্যে সর্বনাশের মূল। সত্য চট করে বইটা মুড়ে ফেলে উঠে দাঁড়িয়ে বলল, মাতৃবাক্য অবশ্যই বেদবাক্য, অতএব আমি বসে বসে তোমার সর্বনাশ সাধন করছি, তার তো আর চারা নেই। বিদ্যেটা তো আর ঘটিবাটি নয় যে অসুবিধে ঘটাচ্ছে বলে সটিয়ে রাখব। কিন্তু বিনা দোষ কিনা আর মনটা কাঁদছে কিনা সেই সংবাদ তুমি সঠিক পেয়েছ? মন? পাষাণেও বরং প্রাণ আছে, তোমার মধ্যে নেই। বন্ধুকে যে নবকুমার কতখানি ভালোবাসে সে কথা সত্যর অজানা নয়, তাই এত বড় দোষারোপেও বিচলিত হয় না সে। বোঝে রাগে দুঃখে বলে ফেলেছে, আর সেটাই তো স্বভাব নবকুমারের। রাগের মাথায় কড়া কথা বলে বসে, আর রাগ ভাঙলে খোসামোদ করতে বসে। তাই সত্য অবিচলিতভাবে বলে, তা পাষাণী যখন, তখন মন কাদার কথা উঠছে কেন? তবে বিনা দোষ এ কথা ভাববার হেতু? যে মানুষ গুরুর নামে কলঙ্ক দিতে পারে তাকে আমি অন্তত নিরপরাধী বলতে পারব না। গুরুর নামে? নবকুমার স্তম্ভিতভাবে বলে, তার মানে? মানে তোমায় বোঝাতে পারব না। মেয়ে মানুষের বাড়া পেটালগা মানুষ তুমি, এক্ষুনি জগৎ সংসার সকল বাত্রা জেনে ফেলবে। তবে এই বিশ্বাসটুকু রেখো আমার উপর, অন্যায় কাজ আমায় দিয়ে হবে না, অবিবেচনার কাজও না। না, এর বেশি নবকুমার জানতে পারেনি, পারবার কথাও নয়। বুদ্ধি দিয়ে বুঝে ফেলবে এত ক্ষমতা তার নেই। আর সত্য তো হাত জোড় করে বলেছে, আমায় আর কিছু জিজ্ঞেস করু না, আমি সে কথা মুখে আনতে পারব না। না, সত্যিই পারবে না, মুখে আনবার কথা নয়। তবু নিতাই একদিন মুখে এনেছিল। ভবতোষ মাস্টার সত্যকে পড়া দিয়ে চলে যাওয়া মাত্র বলে উঠেছিল, সম্পর্কটা মাস্টার বানিয়েছে ভালো, গুরু শিষ্য। কিন্তু যতক্ষণ পড়া বুঝোয়
ততক্ষণ তো গুরু বসে বসে শিষ্যকে চোখ দিয়ে গিলতে থাকে। সত্য তীব্র স্বরে বলে উঠেছিল, ঠাকুরপো। তার রাগ করলে আর কি হবে? যা হক কথা তাই বলছি। মাস্টারমশায়ের রীতচরিত্রের আমার আর আজকাল ভালো মনে হয় না। ছুতোয় নাতায় হর ঘড়ি এ বাড়িতে আসার বহর দেখে বুঝতে পারেন না? নিছক হিত করতে আসা নয়, কারণটা অন্য। আমি এই ভবিষ্যৎবাণী করছি, সময়ে সাবধান না হলে ওই মাস্টার হতে একদিন বিপদ আসবে। সত্য কঠিন গলায় প্রশ্ন করেছিল, সে কথাই যদি তুললে ঠাকুরপো, তো বলি সে বিপদ যে তোমার দ্বারাই আসবে না তার নিশ্চয়তা কি? আমার দ্বারা? আমার দ্বারা মানে? নিতাই সিঁদুরে আমের মতো লালচে হয়ে ওঠে। কিন্তু সত্য কঠোরা। মানে ঘরে গিয়ে বোঝোগে, জিজ্ঞেস করোগে আপনার মনকে। কে কাকে চোখ দিয়ে গিলছে সে খবর তোমার চোখে পড়ে কেমন করে, তাই তোমায় শুধুই আমি। পড়বে না? নিতাই উত্তেজিত হয়। নবর মতো কানা মানুষ ছাড়া সবার চোখে পড়ে। নিজে চোখ না ফেললে পড়ে না, এই আমারও সাদা বাংলা। কিন্তু এমন মন্দ কথা তোমার মনে উঠতে পারে যখন ঠাকুরপো, তখন আমার মনে হয় আর একত্র থাকা ঠিক নয়। ঠিক নয়? নিতাই অবাক হয়ে বলে, একত্র থাকা ঠিক নয়? না। নিতাই ফুঁসে উঠে বলেছিল, আমাকে সরালেই তোমাদের বিপদ সরবে? বিপদ? সত্য সহসা হেসে উঠেছিল, আমার আবার বিপদ কিসের? আগুনে যদি কেউ হাত দিতে আসে ঠাকুরপো, বিপদটা আগুনের হয় না হাতের হয়? রামায়ণ মহাভারতের কাহিনী কখনো শোনোনি? সতীনারীর উপাখ্যান? তোমায় যে সরে যেতে বলছি সে তোমার ভালোর জন্যেই। নিতাই আর কোনো কথা খুঁজে না পেয়ে বলেছিল, চমৎকার, বিচারটা ভালো। সত্য বলেছিল, এখন তুমি নানা কারণেই অন্ধ ঠাকুরপো, তাই জ্ঞানগম্যি নেই, পরে বুঝবে। তবে এ সম্পর্কে অধিক কথায় কোনো কাজ নেই। কুকথা হচ্ছে ছারপোকার বংশ, একটা থেকে 100টা জন্মায়। ওকে মূলেই ধ্বংস করে দেয়া বুদ্ধির কাজ। তারপর সেই ভবতোষ মাস্টারের কাছে মেস খুঁজে দেওয়ার প্রস্তাব। কিন্তু নিতাইয়ের অনুযোগ কি বাস্তবই অমূলক? নিছক অমূলক বললে ভুল বলা হবে। ভবতোষ মাস্টারের চোখে শ্রদ্ধা, সমীহ আর স্নেহভরা মুগ্ধ বিহ্বল দৃষ্টি যে আত্মহারা হয়ে সত্যবতীর আনত মুখের দিকে তাকিয়ে থাকে, এ কি সত্যবতীর অনুভবের মধ্যে ধরা পড়ে না? পড়ে। পাথরের দেবতাও ভক্তের নিবেদন বোঝে। তবু সত্যবতী গ্রাহ্য করে না। সত্যবতী বোঝে এই দৃষ্টির মধ্যে অনিষ্টের আশঙ্কা নেই। সত্যবতী জানে এ দৃষ্টি সত্যবতীর কেশাগ্রেরও ক্ষতি করতে পারবে না, যেমন পারবে না নিতাইয়ের ঈর্ষাকাতর জ্বালাভরা দৃষ্টি। দুটোকেই সমান অগ্রাহ্য করেছিল সত্যবতী। কিন্তু নিতাইয়ের এই স্পষ্টাস্পষ্টি জ্বালা প্রকাশে বিবেচনার পথ নিল সে। কে জানে, কোনোদিন যদি নির্বোধ নবকুমারের কানে তুলে বসে নিতাই এই নিজ সন্দেহের কথাটা, যদি মাস্টার মশায়ের কানে ওঠে, ছি ছি, উনি স্নেহ করেন, উনি গুরু, উনি নিজেও জানেন না এর মধ্যে কোনো দোষ আছে, তাই ওর নিজেরও কিছু ক্ষতি হচ্ছে না। কিন্তু নিতাইয়ের কথা স্বতন্ত্র। নিতাইয়ের মধ্যে যা আছে সেটা নির্ভেজাল শ্রদ্ধা নয়। সে আপনি আপনার ক্ষতি করতে পারে, তার জন্যে ব্যবস্থার দরকার। তাই নবকুমারের কাছে দৃঢ়স্বরে বলতে পারে সত্যবতী, আমার দ্বারা কোনো অবিবেচনার কাজ হবে না, কোনো ছোট কাজ হবে না, এই বিশ্বাস রেখো। নিতাই চলে যেতেই নবকুমার বলতে শুরু করল, বাড়িটা যেন গিলে খেতে আসছে। বলতে লাগল, 4-4খানা ঘরে দরকার কি? ওই শেকল বন্ধ ঘরটা যে ওর বুকে শেলের মতো বিঁধছে সেটা বুঝতে পারে সত্য। তাই একদিন নরম গলায় বলে, আর একটা বাসা দেখলে হয় না? কেন? কেন আর একটা বাসার দরকার? নবকুমার খাপ্পা হয়ে ওঠে। দরকার আর কি, একটু হাওয়া বদল। তাছাড়া এ বাসার ভাড়াটাও তো কম নয়। এদিকে বাজার দিন দিন অগ্নিমূল্য হচ্ছে, ওদিকে ছেলেদের বই খাতা স্কুলের মাইনে বাড়ছে। সে তো তোমার পক্ষে ভালোই, একটা মানুষ দুবেলা দুমুঠো ভাতের বদলে 1 মুঠো করে টাকা ধরে দিচ্ছিল। সত্য বিনা বাক্যে উঠে গিয়েছিল।
আর মনে মনে প্রতিজ্ঞা করেছিল, ঠিক আছে, আর নবকুমারকেও বলা নয়, ভবতোষ মাস্টারকেও অনুরোধ জানানো নয়, নিজেই হাল ধরবে সে। ঝিকে দিয়ে বাসা জোগাড় করবে। ঝি 5 বাড়ি ঘোরে, অনেক সন্ধান রাখে। তা সত্যর হিসেবে ভুল হয়নি। মুক্তারামবাবু স্ট্রিটের এই বাসা ঝি পঞ্চুরমাই জোগাড় করে দিয়েছে। বাড়িওয়ালারা মস্ত বড়লোক, বনেদি ঘর। আগে যখন আরও বোলবোলাও ছিল, তখন আমলা গোমস্তাদের জন্যই ছোট ছোট অনেক বাসা বানিয়ে দিয়েছিল। এখন কর্মচারীর সংখ্যা কম, তাই 2-5খানা বাসায় ভাড়া বসিয়েছে। তারই একখানার সন্ধান এনে দিল পঞ্চুরমা। নবকুমার বাসা দেখে এসে সন্তোষ প্রকাশ না করে পারল না। কারণ ছোট হলেও বাসাটা ভালো, রাস্তার ধারে। ভবতোষ মাস্টার ক্ষুণ্ণস্বরে বললেন, বাসা বদলের দরকার কি ছিল? আমায় জানাওনি তো নবকুমার। নবকুমার বাড়ির মধ্যের শিক্ষায় শিক্ষিত হয়ে বলল, আগে আপনার উপর আর কত বোঝা চাপাবো? আমাদের জন্য তো আপনার কাজের অন্ত নেই। এটা যখন ঝির দ্বারা হয়ে গেল, আমার বাসা থেকে একটু দূর হয়ে গেল, এই আর কি। ভবতোষ নিঃশ্বাস ফেললেন। তবু বাসা বদল হল, আর সত্য আর একটু স্বাবলম্বী হয়ে উঠল। ফিহাত মাস্টার মশায়ের মুখাপেক্ষিতার অভ্যাসটা কাটতে শুরু করল। তবে এই বাড়ির একটা অসুবিধে, বাড়িওয়ালারা ধনী হলেও জাতে ছোট, কাজেই বামুন ভক্তিটা প্রবল। যখন তখন পালাপার্বণ হলেই বামুন বাড়ি সিধে পাঠায় তারা। বামুনের মেয়ের জন্যে পান সুপুরি, মিষ্টি, লালপাড় শাড়ির উপঢৌকন পাঠায়। ফেরত দেওয়াও চলে না, কেবল নেওয়াটাই লজ্জার। নবকুমার অবশ্য লজ্জার বলে না, বলে, এতে তোমার এত কিন্তু কিসের? কথায় আছে, লাখ টাকায় বামুন ভিখিরি। তাছাড়া ওরা হল গে সোনার বেনে, বামুনকে দান করে পুণ্যি সঞ্চয় করছে। তা হোক, সত্য ঝঙ্কার দেয়, আমরা তো আর পরিবর্তে কিছু দিতে পারছি নে, নিতে আমার মাথা কাটা যায়। তোমার সবই উল্টো। বলি, পরিবর্তে তো তুমি আশীর্বাদ দিচ্ছ। আশীর্বাদ? হিহি করে হেসে উঠে সত্য। আমার আশীর্বাদী অপেক্ষাতেই যে ছিল এতদিন, আর ওদের এই রাজ্যিপাট আমার আশীর্বাদেই হয়েছে। যাই বলো, এ একটা বিপদ হয়েছে। লোকের যা প্রার্থনার, তোমার তাতেই বিপদ, আর লোকের যাতে ভয়, তাতেই তোমার আহ্লাদ। এটাই তো দেখলাম চিরটাকাল। কোন বিধাতা যে গড়েছিল তোমায়, তাই ভাবি। এই ধরনের কথা প্রায়ই হয়। আবার মাঝে মাঝে পঞ্চুরমা বলে, বড় বাড়ির গিন্নি পেরে আমাকে বলে, হ্যাঁ লা, সবাই আমার সঙ্গে দেখা করতে আসে, কই 7 নম্বর বাসার গিন্নি তো একদিনও আসে না। আমি বলি, ও রানীমা, গিন্নি কোথায়? সে নেহাত ছেলে মানুষ বউটি। তা যাই বলো বাপু, তোমার 1-8 দিন যাওয়া কর্তব্য। সকল প্রজারাই যখন যায়। সত্য দপ করে জ্বলে উঠে বলে, তা আমি তো আর ওনাদের প্রজা নই পঞ্চুরমা, ভাড়া দিই থাকি। তা সে একই কথা, পঞ্চুরমা বিগলিত স্বরে বলে। খাজনা দিলে প্রজা, ভাড়া দিলে ভাড়াটে। গিন্নির যেন একটু গোসা গোসা ভাব দেখলাম, তাই বলছি। মানে বড় মানুষ তো, রাত দিন তোয়াজ পাচ্ছে, তাতেই অঙ্কার ভাব। মনে করে 7 নম্বরটা কেন তোয়াজ করে গেল না, একদিন গেলেই ও গোসাটা কাটে। আমারও তো সময় কোথায়? সত্য গম্ভীরভাবে বলে। ওমা, শোনো কথা। পঞ্চুরমা বিস্ময় রাখবার জায়গা পায় না। এই গলির এবার ওপার, এটুকু একবার যেতে তোমার সময় হবে না? তাহলে বলি বৌদি, অঙ্কার তোমারও কম নয়। তাহলে বুঝেছিস, হেসে ফেলে সত্য। বুঝেছি, বুঝেই আছি, তবে কিনা তোমার হিতের জন্যই বলছি। জলে যখন বাস, কুমিরের সঙ্গে ভাব রাখাই ভালো। দেখ পঞ্চুরমা, ওসব তোয়াজ টোয়াজ করে আমার দিয়ে হবে না, তা সে কুমিরের কামড় খেতে হয় তাও ভালো। আহা, তা কেন? কামড়ের কথা হচ্ছে না। তোমরা হলে গে জগতের সেরা উঁচু বামুন, তোমাদের মান্নির কাছে কি আর পয়সার মান নেই?
তবে কিনা কালটা কলি, এই আর কি। কলিকালে পয়সাই মুখ্য, নইলে ওই 11 নম্বর বাসার চক্করতি গিন্নি অমন করে দত্তগিন্নির পায়ে তেল দেয়। যাক পঞ্চুর মা, ওসব কথা তুলিস নে, আমার মেজাজ খারাপ হয়ে যায়। বড় মানুষের বাড়ি যে আমার পোষাবে না, এই হচ্ছে সাদা বাংলা। তাতে এখানে বাস ওঠাতে হয়, সেও ভালো। পঞ্চুর মা মানুষটা ভালো, লাগানে ভাঙানে নয়। আর বোধ করি সত্যর এই তেজস্বিতাকে সে সমীহই করে, তাই গিয়ে বড় বাড়ির গিন্নির কানে তোলে না কথাটা। নইলে ও বাড়িতে তো তার নিত্য গতায়াত। কারণ ঝি খেটে খেলেও পঞ্চুর মা মালির মেয়ে। তার বঞ্ঝি ওই বড় বাড়িতে ফুলের যোগানদার। বঞ্ঝির সেখানে অশেষ প্রতিপত্তি। পঞ্চুর মা সেই সুবাদে দৈনিক জলপানিটা বরাদ্দ করে নিয়েছে ও বাড়িতে। আর রাজ্যের ঝি আর মালিনী তাতিনী নিয়েই তো আসর গিন্নির। তাই সে ভাবে, একটা দিন গেলে যদি বড় বাড়ির গিন্নির মনটা প্রসন্ন হয়, গেলেই বা। কিন্তু সত্য উড়িয়ে দেয়, বলে বড় মানুষের বাড়ির চৌকাঠ ডিঙোতে আছে, বাপরে। তবু সত্যকে একদিন বড় বাড়ির চৌকাঠ ডিঙোতে হল। ওদের রাঁধুনি বামনি আর গিন্নির খাস ঝি এসে কর্তার নাতির মুখে ভাতের নেমন্তন্ন করে গেল। নতুন কাঁসার রেকাবিতে 4 জোড়া সন্দেশ আর নতুন পেতলের ঘটিতে শেরটাক তেল দাওয়ায় নামিয়ে দিয়ে বলল, নাতির মুখে পেশাদ নেমন্তন্ন করে গেলাম, বাড়ি শুদ্ধ সব যাওয়া চাই, বাড়িতে যেন উনুন না জ্বলে। সত্য মৃদু গম্ভীরভাবে বলে, কবে অন্নপ্রাশন? এই তোমার গে পরশু। সত্য আরও গম্ভীরভাবে বলে, তবে ছুটির দিন তো না, বাবুকে 10টায় আপিস যেতে হবে। উনুন না জ্বালে চলবে কেন? অত সকাল সকাল তো আর যোগী বাড়িতে ভাত মিলবে না। তা জানি না, রাঁধুনি খড়খড়ে গলায় বলে ওঠে। পাড়ার কারুর ঘরে উনুনের ধোঁয়া উঠতে দেখলে গিন্নি আর রক্ষে রাখবে না, এই হচ্ছে সংবাদ। তাহলে বাবুকে সেদিন পান্তা খেতে হবে, সত্য দাঁড়িয়ে বলে। আর রাঁধুনি বামনি গালে হাত দিয়ে থ হয়ে যায়। তারপর খড়খড়িয়ে বলে ওঠে, ওমা, এ যে সব্বনেশে মেয়ে গো, রানীমা তো ঠিকই বলেছে। আর সকল বাড়ি শুধু ঝি গেলেই বোধহয় হতো। 7 নম্বরে বামুনদি তুমিও সঙ্গে যেও, ওনার বড় দেমাক। কি জানি যদি সুদ্দূরের মুখের নেমন্তন্ন না নেন। তা ভালো, চোখে না দেখেও মানুষ চিনতে পারেন, তোমাদের রানীমা তো খুব গুণী। রাঁধুনি বোধ করি কথাটার নিহিতার্থ হৃদয়ঙ্গম করতে না পেরেই বলে, গুণী সে আর বলতে, একবার কেন 100 বার গেলেই জানতে পারবে। কি দয় দাক্ষিণী আর কি রূপ, যেন জগদ্ধাত্রী প্রীতিমা। গিন্নির খাস দাসী সঙ্গে, কাজেই জানা কথা যে এই স্তুতিগান একেবারে ব্যর্থ হবে না। সত্য বলে, তা দাঁড়াও, ঘটিটা রেকাবিটা নিয়ে যাও। শুনে ঝি বামনি দুজনেই হেসে ওঠে। ও মা, বলে কি গো, নিয়ে যাব কি গো? ও তো সামাজিক বিলনের জন্য। একেবারে ব্যাপারীদের কাছে বায়না দিয়ে 1 মাপের 1 গড়নের অমন 1000 খানিক আনানো হয়েছে। এসব বুঝি দেখনি কখনো? সত্য আর দ্বিরুক্তি না করে জিনিস দুটো ঘরে উঠিয়ে রাখে। ওই হাসির শব্দ যেন ছুরির মতো বিঁধতে থাকে। দেখবে না কেন? রামকালী চাটুর্যের মেয়ে সত্য অনেক কিছুই দেখেছে, বাসন বিলোনও দেখেছে বইকি। কিন্তু সেটা কখন কিভাবে বিলোনো হয় তা তার জানা ছিল না। ভাবল, কি জ্বালা, যদি বা 5 টাকায় এমন মনের মতো বাসাটি পাওয়া গেল, তার সঙ্গে জুটল এমন পিঁপড়ের কামড়। এতদিন ওদের বাড়িতে না গিয়ে চলেছে, আর চলল না দেখা যাচ্ছে। সামাজিক নেমন্তন্ন বলে কথা। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছিলেন আশাপূর্ণা দেবীর লেখা প্রথম প্রতিশ্রুতি। আজ ৫ম পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।